দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমাদের আলোচনা আফগানিস্তান নিয়ে। আপনারা নিশ্চয়ই গত কদিন ধরে খেয়াল করছেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবানরা একে একে নতুন এলাকা দখল করা শুরু করে। সবশেষ কাবুলও তারা দখলে নিয়েছে এবং সে দেশের প্রেসিডেন্ট অন্য একটি দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই মধ্যে সেখানে কাবুলের বিমানবন্দর থেকে সাধারণ মানুষরা বিভিন্ন দেশে চলে যাওয়ার নানান রকম চেষ্টা করছেন এবং সেখানে প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেখান থেকে মূলত বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা বিভিন্ন বিমানে করে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে। আমাদের এই আলোচনায় তিনজন সম্মানিত অতিথি রয়েছেন, সবাই সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক। আছেন অ্যাম্বাসেডর এম হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত। এবং আছেন অধ্যাপক ডক্টর আমেনা হোসেন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আফগানিস্তানের সবশেষ পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। ২০ বছর পর আফগানিস্তানে ফের ক্ষমতার পালাবদল। অনেকটা রক্তপাতহীনভাবে ক্ষমতাচ্যুত হলেন দীর্ঘদিন মার্কিন প্রভাব বলয়ে থাকা আশরাফ গনি। সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট প্যালেসের দখল নেয় তালেবান যোদ্ধারা। এ জয় আফগান জনগণের। ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে শান্তি ফিরবে দেশে। জনগণকে অভিনন্দন জানাচ্ছি। সাধারণ মানুষের সহায়তা না পেলে এত দ্রুত সব প্রদেশের দখল নিতে পারত না তালেবান। তাদের সহায়তাতেই ২০ বছরের মার্কিন দখলদারিত্বের ইতি ঘটেছে। রক্তপাত এড়াতে দেশ ত্যাগ ছাড়া উপায় ছিল না, টুইটে এমন দাবি করেছেন পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি। কূটনীতিক এলাকা থেকে শুরু করে রাজধানীর সব গুরুত্বপূর্ণ চেকপোস্টে টহল দিচ্ছে তালেবানের বিশেষ নিরাপত্তা বাহিনী। শুনশান নীরবতা শহরের প্রধান সড়কগুলোতে। গেল ৪ দশক ধরে যুদ্ধ ছাড়া কিছুই দেখেনি আফগানরা। আমরা স্থিতিশীলতা চাই, প্রতি মুহূর্তে প্রাণ ভয় নিয়ে থাকতে চাই না আর। অবশ্য বিমানবন্দরের চিত্র একেবারেই ভিন্ন। ভয়ে আতঙ্কে যে যেভাবে পারছেন দেশ ছাড়ছেন। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদদলিত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। কাবুলের দূতাবাস থেকে কূটনীতিক আর নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইতালি, জার্মানি, নিউজিল্যান্ড সহ পশ্চিমারা। সব পক্ষকে, বিশেষ করে তালেবানকে সংযত আচরণের আহ্বান জানাই। নারী ও শিশুদের অধিকার হস্তক্ষেপ করা যাবে না। অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। অবশ্যই আফগান জনগণের অধিকারকে সম্মান জানাতে হবে। বেজিং এর প্রত্যাশা সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবে তালেবান। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরাবে তারা। আফগানিস্তান ফের সন্ত্রাসীদের ঘাঁটি হোক, এটা কেউই চায় না। এই মুহূর্তে পশ্চিমা দেশগুলোকে তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া যাবে না। পশ্চিমা দেশগুলো বিরূপ প্রতিক্রিয়া দেখালেও প্রতিবেশী ইরান আর চীন অবশ্য নতুন প্রশাসনকে সহায়তার আশ্বাস দিয়েছে। তেহরানে গেছে চীনের প্রতিনিধিরা। এদিকে ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস কানুনি সহ একটি প্রতিনিধি দল। শুরুতেই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে একেবারে বিদ্যুৎ গতিতে মোটামুটি পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো তালেবান, সেখানে তাদের স্বাভাবিকভাবেই দাবি হচ্ছে সাধারণ জনগণ তাদের এই ফিরে আসাটাকে স্বাগত জানিয়েছেন। এই পরিস্থিতি দেখে আপনার কি মনে হয়েছে? ধন্যবাদ দর্শকদেরকে, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা যদি সরাসরি উত্তর দেই তাহলে এক লাইনে উত্তর দিতে পারবো, আর যদি কিছু ব্যাখ্যা দরকার হয় তাহলে ব্যাখ্যার প্রয়োজন আছে। আর দেখুন, যে কথাটা তালেবানরা বলেছে সেটা আমি মনে করি যথেষ্ট, এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে এবং বেশিরভাগই সত্য, যদি আমি তাই বলি। তার কারণ হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন তালেবানদের গতিবিধি গত ২০ বছর, তারও আগের থেকে আমি মোটামুটি দেখছি, খবর রাখছি, পড়ছি। 2005 অ্যাকচুয়ালি 2003 থেকে তারা পুনরায় সংগঠিত হলো। 2005-এর দিকে
যদি ম্যাপ দেখেন, তালেবান ম্যাপটা দেখেন যেগুলো বিবিসি থেকে পাওয়া যায়, সেখানে বহু অংশ প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, এসব জায়গায় কিন্তু তারা সংগঠিত হয়েছে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। এই সমস্ত জায়গায় আস্তে আস্তে কিন্তু তারা একটা প্রভাব বিস্তার করেছে তাদের কিছু কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে। সেইগুলোর মধ্যে ছিল যে যেই ধরনের কারাপশন ক্রমেই আফগানিস্তান ডুবে গেছিল, সেখানে জাস্টিস সিস্টেম, ওইসব ছোট ছোট শহর, ছোট ছোট গ্রামে ঘুষ নেওয়া দেওয়া, এবং এগুলো অনেক ইন্টারভিউ আমি পড়েছি যেখানে বলা হচ্ছে যে ঘুষ ছাড়া ছোট একটা বিচারও পাওয়া যেত না। সেই জায়গায় কিন্তু তালেবানরা গিয়ে তারা নিজেরা শরিয়া কোর্ট বলেন, যেই বলেন, তারা কিন্তু এসব সলভ করে দিয়েছে। এবং এইগুলো করতে 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 তারা ক্রমেই কিন্তু গ্রামগুলোতে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা প্রভাব বিস্তার করেছে। আর দ্বিতীয় দিকটা যদি আপনি দেখেন, যে আমেরিকার সামরিক বাহিনী এবং আফগান ন্যাশনাল আর্মি, যেটা আমি আমার বিশ্লেষণে মনে হয় না যে এটাকে আমি আর্মি বলবো কিনা, কারণ তারা পুরোটাই ছত্র ছায়া ছিল আমেরিকান অপারেশন এবং আমেরিকান জেনারেল। তাদের সাথে সরকারের বা কাবুল সরকারের কোনো যোগাযোগ ছিল না, এবং এত অপরিপক্ক যে গত 10 বছরে 8 জন তাদের সেনা প্রধান বদলিয়েছে। কয়েকদিন আগে একজন ছিল, সে কোথায় আছে আমি জানি না। 20 বছরে এটা সংগঠিত হয়েছে এবং প্রচুর অর্থ খরচ করা হয়েছে। এই অর্থের অর্ধেক লুট হয়েছে, এমনকি ঘোস্ট ব্যাটালিয়ন তৈরি হয়েছে যেগুলো অস্তিত্ব মাঠে নেই। তো এই অবস্থায় তালেবানরা এসছে, এবং বাকি তো স্টোরি বলার দরকার নেই। কিন্তু যে সমস্ত বড় বড় শহরে এক্সেপ্ট 2-3টা ছাড়া প্রায় প্রাদেশিক শহরে তারা বিনা বাধায় গিয়েছে, যেখানে আফগান ন্যাশনাল আর্মি সারেন্ডার করেছে। এবং এই সারেন্ডার করার পেছনে ছিল এল্ডারলি, মানে আফগান কালচারে বলে যারা বয়োবৃদ্ধ তারা অনেক সময় অনেক কিছু নেগোশিয়েট করে। বেশিরভাগ জায়গায় কিন্তু এই এল্ডারলি সিটিজেনরা নেগোশিয়েট করেছে, যুদ্ধ করে কোনো লাভ নেই, তোমরা শুধু শুধু অনর্থক রক্ত প্রবাহ হবে, ক্ষয়ক্ষতি হবে, সারেন্ডার করো। এবং এইভাবে কিন্তু সারেন্ডার করতে করতে আসছে। আপনি দেখেন যে শুধু কয়েকটি বড় শহর, যেমন ধরুন কান্দাহার, লস্করগাহ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট শহর, এইদিকে হেরাত, এইদিকে আপনার মাজারে শরীফ, এই জায়গাতে কিছু যুদ্ধ হয়েছে, কিন্তু বাকি কোথাও যুদ্ধ হয়নি। কাজে তালেবানরা কিন্তু খুব দ্রুত অগ্রসর হতে পেরেছে, এবং শেষের দিকে এসে পুরো সামরিক বাহিনী কোলাপস করে গেছে। এমনকি তাদের এয়ারফোর্সের যে কতগুলো হেলিকপ্টার ছিল সেগুলো উঠতে পারেনি, কারণ সেগুলো স্পেয়ার পার্টস নাই, মেনটেন্যান্স হয় নাই। এবং যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পরে এয়ারফোর্স এখন টোটালি একদম বলতে গেলে নাই হয়ে গেছে। কি আপনি তো হয়তো ছবিতে দেখেছেন যে এটা বোধহয় কোন জায়গায়, ঠিক আমার জায়গাটা মনে নেই, যেখানে MI-35 যেটা ইন্ডিয়া দিয়েছিল সেটা উঠতে গিয়ে উঠতে পারে নাই, তালেবানরা ওটা ইঞ্জিন খুলে নিয়ে গেছে। আরেক জায়গায় হ্যাঙ্গারের মধ্যে আমার মনে হলো, আই এম নট ভেরি শিওর, যে ওটা ব্ল্যাক হক একটা হেলিকপ্টার পড়ে আছে, কোনো জেট উঠতে পারে নাই। এবং তালেবানরা যেটা করেছে, কিছু টার্গেট কিলিং করেছে পাইলটদেরকে। তো এই অবস্থাতে যে প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল সেটা প্রতিরোধ গড়ে ওঠে নাই। এবং আশরাফ গানির করাপশন এবং তার সরকারের করাপশনের কথা যত কম বলা যায় ততই ভালো। শেষ পর্যন্ত তিনি তার সেনাবাহিনীর উপরে কোনো কর্তৃত্ব, কোনো বিশ্বাস রাখতে না পেরে মাজারে শরীফে গিয়ে অখ্যাত, যদি আমি বলি যে মোস্ট বিতর্কিত সো কল মার্শাল দোস্তাম আর আতা মোহাম্মদ নূর, তাদের শরণাপন্ন হয়েছে যে তোমরা এটা রক্ষা করো, এটা রক্ষা না করলে কাবুল পড়ে যাবে। তো এই অবস্থাতে এই যখন আপনার শেষ করছি, যখন জালালাবাদ দে জাস্ট ওয়াকড, এবং সেখানে কোনো যুদ্ধই হয়নি, তোরখাম দে জাস্ট ওয়াক, তারা বলছে সরে যাও, আমরা
পাহারা দিচ্ছি। ওই বর্ডার যখন সিল হয়ে গেল তখন আমার কাছে মনে হলো যে ইটস ম্যাটার অফ টাইম কাবুল পড়ার। তবে আমি এত তাড়াতাড়ি যে কাবুলে তারা প্রবেশ করবে বিনা বাধায় অতটা আমি ভাবি না। আমি ভাবছিলাম যে অন্তত আমেরিকানরা যাওয়া পর্যন্ত, যেহেতু তারা সময় চেয়েছে, সে পর্যন্ত তো অপেক্ষা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে কাবুলে দে জাস্ট ওয়াকড ইন, কোনো গোলাগুলি হয় নাই, কেউ করে নাই, কোথায় ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এই প্রতিরক্ষা বাহিনী, নোবডি নোজ। এটা তো এক দিক, বাকি দিক তো পরে আলোচনা করা যাবে। জি, অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণের আগে তালেবানরা যে অবস্থায় ছিল পাকিস্তানে, সেখানে আফগানিস্তানে, সেখানে সম্পূর্ণ আফগানিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না, আরও কিছু শক্তি সেখানে ছিল। এখন যেভাবে তারা ফিরে এসেছে, তারা কি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হতে চলেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে গতবার অর্থাৎ 96 থেকে 2001 সাল পর্যন্ত তাদের শাসন ব্যবস্থাটা উত্তরাংশ বাদে মোটামুটি মধ্যাংশ এবং দক্ষিণাংশে প্রধানত কেন্দ্রীভূত ছিল, এবং নর্দার্ন অ্যালায়েন্স বলে যেটা, যার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ঢোকে, এই নর্দার্ন অ্যালায়েন্সে যেটা একটু আগে আমাদের সাখাওয়াত ভাই বলছিলেন যে নূর, তারপর দোস্তাম, এরা কিন্তু তখন এই মার্কিনীদের সাথে কাজ করেছে এবং এরা কখনোই তালেবান সরকারের আওতায় আসেনি। এবার আপনি লক্ষ্য করবেন তালেবান কিন্তু এবার তাদের আক্রমণ ধারাটা রচনা করেছে পূর্ব দিক এবং উত্তর দিক থেকে। অর্থাৎ স্ট্র্যাটেজিটা দেখলে বোঝাই যায় যে ভবিষ্যতে যাতে কোনো ধরনের এই ধরনের ট্রাইবাল লিডারশিপের নেতৃত্বে ইনসার্জেন্সি গ্রো করতে না পারে, সেটাকে আগে তারা প্লাগ ইন করে আসছে। প্লাগ ইন করে তারপর তারা পশ্চিম হয়ে কাবুলে এসে হাজির হয়েছে। তো কাজেই আপনি লক্ষ্য করবেন, এটা আমার কাছে মনে হয়, আমিও ছোটখাটো সাখাওয়াত ভাইয়ের মতো একটু 71 সালে ঘোরা টোরার সুযোগ হয়েছিল, সেই সুবাদে বলছি যে তারা কিন্তু এবার বাইরে থেকে ভেতরে এসছে এবং স্ট্র্যাটেজিটা পরিষ্কার যে তারা একটা ইন্টিগ্রেটেড আফগানিস্তান গড়ার প্ল্যানটা নিয়ে তারা সামনে গিয়েছে। এবং যদি তাই হয়, এবং সেটা হবে কিনা নির্ভর করবে শুধু তাদের ইচ্ছে তো হবে না, ইনক্লুসিভ একটা যদি কাঠামো তারা গড়তে পারে, যেটা সোহেল সাহেব, যেটা তালেবানের মুখপাত্র, গত দুদিন ধরেই বলছেন। আজকে একটু আগেও CNN-এ আমরা শুনলাম, আমানপুরের সাথে কথা বলছিলেন, তিনি কিন্তু বারবার এটা বলছেন। এখন তালেবানরা যদি এই ট্রাইবাল লিডার্সগুলো বা বিভিন্ন ট্রাইবাল গ্রুপসগুলো, যেটা হাজারা আছে, তাজিক আছে, তুর্কমেনিস্তানের লোক আছে, আপনি অন্যান্য যে পশতুন গ্রুপ তো এরা নিজেরাই, এই সবগুলো গ্রুপকে, ট্রাইবাল গ্রুপকে নিয়ে যদি তারা একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করতে পারে, তাহলে আমার ধারণা তাদের গভর্নেন্সটা লেজিটিমেসি পাবে, 1 নম্বর। 2 নম্বর হবে তারা গভর্নেন্সটা চালাবার একটা সুযোগ পাবে। কারণ আফগানিস্তানে মনে রাখতে হবে যে এই যেটা সাখাওয়াত ভাই বলছিলেন, ট্রাইবাল কালচারে কিন্তু তারা যুদ্ধ করেন। 2001 সালেও কিন্তু কাবুলে যখন এসে নর্দার্ন অ্যালায়েন্স দাঁড়িয়েছে, তালেবান কাবুল ছেড়ে দিয়ে চলে গেছে, নর্দার্ন অ্যালায়েন্স ঢুকেছে। তো ওই রকমই ট্রান্সফার হয় ক্ষমতা। তো কাজেই এইবারও কিন্তু এই প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। তো কাজেই সেই জায়গাগুলোকে যদি ভবিষ্যতে একটা আধুনিক রাষ্ট্র গড়তে হয়, ট্রাইবাল কালচারের বাইরে গিয়ে আধুনিক দায়িত্বশীল একটা রাষ্ট্র গড়তে হয়, তাহলে তালেবানদেরকে একটা ইনক্লুসিভ ব্যবস্থায় যেতে হবে। মানুষের রাইটস যেগুলো আছে, সেটা উইমেন রাইটস থেকে শুরু করে অন্যান্য জাতিগোষ্ঠীর রাইটস, সেটা তাদের মানতে হবে। এন্ড অলসো দে শুড কমপ্লাই উইথ দ্য ইন্টারন্যাশনাল কোভেনেন্টস, রাইটস ডকুমেন্ট যেগুলো আছে, সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে। এই এখানে একটা প্রশ্ন জাগে অ্যাম্বাসেডর কবির, সেটা হচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, সেটা হচ্ছে এর আগের যখন তালেবানের ক্ষমতায় ছিল তখন যে শিয়া একটি গোষ্ঠী ছিল, হাজারা যাদেরকে বলা হয়, তাদের উপর নানান ধরনের নিগৃহণের অভিযোগ বিভিন্ন সময় এসেছে। এবারে ইরান এক ধরনের স্পষ্ট সমর্থন দিচ্ছে এই নতুন তালেবান সরকারকে। সেক্ষেত্রে এই যে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছে, তারা মূল স্রোতের সেভাবে অংশ হতে পারেননি, তারা কি আগের চেয়ে ভালো অবস্থায় থাকবেন? এবার সেই সুযোগটা আছে। এখন কথা হচ্ছে যে সেই জায়গাটাই তালেবানরা কতটা ফ্লেক্সিবল, তার একটা প্রমাণ পাওয়া যাবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই জিনিসটা পরিষ্কার হবে। যেমন ধরুন, পশতুনরা পাকিস্তানের সমর্থন পায়, কারণ পাকিস্তানও পশতুন গ্রুপ আছে, ওখানেও তালেবান গ্রুপ কিন্তু আছে, যেটা পাকিস্তান সরকার যেটাকে চাপের মধ্যে রাখে সবসময়। কিন্তু এর পাশাপাশি অন্য যেগুলো আছে, এই যে বললেন আপনি,
ইরানের সাথে হাজারাদের কানেকশন আছে, ওইদিকে তুর্কি গ্রুপের সাথে কিন্তু চায়নার সিনজিয়াং এর একটা যোগাযোগ আছে। এইদিকে যদি বলেন আপনি উজবেকদের সাথে তাজিকিস্তানের একটা সম্পর্ক আছে। এখন মজার ব্যাপার হলো এবার তালেবানদের সমর্থনে কিন্তু আপনি প্রায় সকলেই কিন্তু তালেবানদের পক্ষে আছে এই মুহূর্তে, যেটা বলা যায়। চীন বলেছে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, রাশিয়া বলেছে রাখবো, ইরান বলছে রাখবো। মজার ব্যাপার হলো যে এখানে এই তিনটা শক্তি বা তিনটা গোষ্ঠীরই সমর্থনটা একটা সমন্বিত জায়গায় এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে সরিয়েছে। তো এই একটা পয়েন্টে তারা সবাই একীভূত হয়েছে এবং তালেবান সেই সুবিধাটা কিন্তু পাবে। এখন তারা যদি তালেবানকে ফ্রেম করতে পারে, এই তিন যেটা বললাম, চীন বলেন, ইরান বলেন, রাশিয়া বলেন, তাহলে এবং পাকিস্তানও আছে, পাকিস্তান যতই বলুক তালেবানকে সমর্থন করে, কিন্তু পাকিস্তানিরা তালেবানি সমস্যা গিয়ে পাকিস্তানে হাজির হোক এটা চায় না কিন্তু পাকিস্তান। সেটা গত কয়েক সপ্তাহ থেকে দেখছি, তারা সীমান্ত বন্ধ করে রেখেছে, কাঁটাতার ডবল লেয়ার কাঁটাতারে বেড়া দিয়ে পাকিস্তান অলরেডি তার সীমানার 90% কাভার করে ফেলেছে। সো পাকিস্তানিরাও কিন্তু এই ব্যাপারে তালেবানদের সমর্থন করে আফগানিস্তানের ভেতর, বাট পাকিস্তানের ক্ষেত্রে তারা সেটা সমর্থন করছে না। কাজে এই জায়গায় আফগানিস্তানকে বা তালেবানদেরকে ফ্রেম করার একটা সুযোগ আছে। আর বাইরে থেকে যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু তালেবানদেরকে সাহায্য দিতে রাজি আছে যদি তালেবানরা নরমাল বিহেভিয়ারে ফেরত আসে। অনেক ধন্যবাদ। অধ্যাপক আমেনা মহসিনের কাছে আসতে চাচ্ছিলাম। আমি একটা জিনিস মতেন, আমি একটা জিনিস জাস্ট 1 সেকেন্ড, নিশ্চয়ই, সরি ফর ইন্ট্রুডিং, আমার কাছে সরি করে নিচ্ছি। না না বলুন। একটা জিনিস লক্ষ্য করবেন, এবার কিন্তু একটা দল গতকাল পাকিস্তানে গিয়েছে ইউসুফ কানুনির নেতৃত্বে, যিনি এই পার্লামেন্টের স্পিকার ছিলেন এবং আগে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং তার ওখানে তিনটা সুরা ছিল, 2টা সুরা রিপ্রেজেন্ট করেছে, যেখানে হাজারা রিপ্রেজেন্টেশন ছিল। মানে ইন্টারেস্টিং হলো হাজারা রিপ্রেজেন্টেশন, যেটা কবির বললেন যে ওই হাজারা শিয়াদেরকেও ওখানে তাদেরকে পাঠানো হয়েছে এটা পাকিস্তানের সাথে বলার জন্য যে শিয়াদের বা হাজারাদের, কারণ পাকিস্তানেও কিন্তু হাজারা আছে, এক গোষ্ঠী কিন্তু পাকিস্তানেও আছে, হাজারাদের অলসো ইনক্লুড করা হয়েছে এই পুরো সিস্টেমের মধ্যে। জি ধন্যবাদ। অধ্যাপক আমেনা মহসিন, আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাইছিলাম, ধরুন এই যে হাজারাদের কথা তো কাইটরানের উপন্যাসে খুব চমৎকারভাবে তাদের যে কষ্টের কথা সেটা তুলে ধরা হয়েছে, এবং তার আগে আফগানিস্তানের চিত্র সেখানে আমরা দেখেছি, মুস্তফা আলীর লেখায়ও আমরা দেখেছি। সেখানে তারপরে সোভিয়েত আগ্রাসন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আসলো, তালেবানরা মাঝখানে কিছু সময় ক্ষমতায়, আবারও তারা ক্ষমতায়। এর আগের যে আফগান সংস্কৃতি সেটাকে একটা পুরো খোলনলচে বদলে একটা নতুন বিবর্তনের দিকে এগোচ্ছে তাহলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যদি আফগানিস্তানের সংস্কৃতির কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতি কিছুদিন আগে বলছিলেন that it is a graveyard for umpires, এবং মানে আমার নিজের কিছু অভিজ্ঞতা আমি এখানে একটু শেয়ার করতে চাচ্ছি। মানে এটা হয়তো ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং কবির ভাইও আমার সাথে এগ্রি করবেন। আপনারা যদি পাকিস্তানের ওয়ান্স ইউ ক্রস ওভার ওই ফ্রন্টিয়ার এরিয়াসগুলোর দিকে যান, তাহলে আপনার কাছে কিন্তু মনে হবে পাকিস্তানের টেরিটরির ভেতরেই মনে হবে যে এখানে কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশনটা নেই, মানে এখানে কোনো সরকার নেই। এবং পুরো রাস্তাঘাটে আপনারা দেখতে পারবেন যে সাধারণ মানুষ, ওরা কিন্তু প্রচণ্ড হসপিটেবল, কিন্তু তাদের হাতে বন্দুক আছে এবং তারা মানে বন্দুক নিয়েই ঘুরে বেড়াচ্ছে। এবং সেখানে বাড়িঘরগুলোও কিন্তু অন্যরকম, মানে অনেকটা এক একটা ফোর্টের মতো, এবং সেখানে উপর থেকে আপনি দেখা যায় একটা বন্দুক বের হয়ে যাচ্ছে। সো ইট ইজ আ ভেরি ডিফারেন্ট কালচার কিন্তু, এবং সেই রিজনটাকে কিন্তু কখনোই অ্যাডমিনিস্টার করা যায়নি। এবং ওনারা যে তোরখাম বর্ডারে কথা বলছিলেন, আমি একটু আগে দেখছিলাম আল জাজিরাতে আপনাদের প্রোগ্রাম জয়েন করার আগে, যে ওখানে মানে বর্ডারটা অনেকটা খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ট্রাকসগুলো আসা যাওয়া করছে পাকিস্তান থেকে খাবার দাবার নিয়ে। সো ইটস আ ভেরি, মানে ওই জায়গাটাতে আপনি মানে, এবং আফগানিস্তানেও আপনি যদি মানে ইফ ওয়ান গোজ টু আফগানিস্তান, আমরা দেখি যে এটা একটা এমন কালচার যেটা ঠিক মানে এটাকে
একটা আধুনিক রাষ্ট্রের আদলে আনাটা একটু ডিফিকাল্ট, মানে ইন দ্য সেন্স দ্যাট ওদের নিজস্ব কিছু কালচার আছে। আধুনিক বলতে দেখেন ওটা যে আধুনিক না আমি কিন্তু সেটা বলছি না, আমি ওই বাইনারি বা ওই ডাইকোটমিতে একেবারেই যাই না, যাইও না এবং যেতে চাইও না, কারণ সেখানেই প্রবলেমটা। আমরা একটাকে আধুনিক বলি, আরেকটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড। এই বাইনারির মধ্যে গিয়েই কিন্তু আমরা এত সমস্যা পৃথিবীতে তৈরি করছি কিংবা সৃষ্টি করছি। আমার মনে হয় আমাদের এটাকে স্বীকার করে নিতে হবে যে ভিন্নতাগুলো আছে, কিন্তু সেই ভিন্নতাগুলা ধরেন কতটুকু প্রোগ্রেস, মানে আফগান কালচারের অনেকগুলো পজিটিভ দিক আছে, ওদের জিরগা সিস্টেম আছে, কিন্তু এট দ্য সেম টাইম আমি মনে করি তালেবানরা যখন গতবার যে এসেছিল ওরা বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় যে আঘাতটা এনেছিল এবং যে নারীদের প্রতি যে ইয়েটা করেছিল সেই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে একটা ধাক্কা দিয়েছে। এবং এটাও আমার মনে হয় তালেবানরা যখন এখন ক্ষমতায়, মানে ওরা তো একটা গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, আমরা দেখছি যে এক ধরনের নেগোসিয়েশন হচ্ছে, সেখানে তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আফগানিস্তানে গত 20 বছরে একটা নতুন প্রজন্ম এসে গেছে যাদের কিন্তু মাথায় সেই মেমোরিজগুলো নেই, যারা তালেবানের সেই রুলটা দেখেনি, এবং তারা এই ওরা টেকনোলজি দেখে অভ্যস্ত, ওরা একটা মডার্ন আফগানিস্তান দেখে অভ্যস্ত। সো এখানে তালেবানকে মানে ইটস নট অনলি অ্যাবাউট যে ওরা কতটুকু ইনক্লুসিভ হচ্ছে, বিভিন্ন গোষ্ঠীকে নিচ্ছে, তার সাথে তারা অধ্যাপক মহসেন, যেটা এই ছবিগুলো নিশ্চয়ই আপনি দেখছিলেন এতক্ষণ ধরে, যে মানুষজন একেবারে প্লেনে চেপে বসে, অনেকটা বাসে যেভাবে মানুষ উঠে বসে সেভাবে করে প্লেনে করে চলে যাবার চেষ্টা করছেন এবং প্লেন থেকে পড়ে 2 জন মারা গেছেন বলে মনে হচ্ছে যেসব ছবি আমরা দেখছিলাম। তাহলে এই যে প্রযুক্তির কথা বলছেন যে আধুনিকতার ছোঁয়া 20 বছর ধরে তারা পেয়েছে বলে পশ্চিম অন্তত দাবি করে, সেটা কি আসলেই বাস্তব? আমি সেই জন্য বলছি যে দেখেন এটা খুবই পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, আমি জানি না পাবলিক ফোরামে মানে আমি সাধারণত বলতে চাই না, কিন্তু যেহেতু টপিকটা এত রেলেভেন্ট তাই আমি বলছি যে আমার সেই মানে একটা আমি বলবো সৌভাগ্য হয়েছিল যে আমি কাবুলে দারি ইউনিভার্সিটিতে একটা সেমেস্টার পড়াতে গেছিলাম, তাও আবার জেন্ডার কোর্সের উপরে, এবং সেইখানে আমি দেখেছিলাম যে ওরা ক্লাস কিন্তু আরম্ভ করতো ভোর 4টা থেকে, ভোর 4টা থেকে ক্লাস আরম্ভ করতে, মানে সেশনগুলো একদম রাত 9টা 10টা পর্যন্ত চলতো। এবং তাদের একটা কথা ছিল যে আমরা তালেবানের সময় এত হারিয়েছি 10টা বছর, দ্যাট উই ওয়ান্ট টু মেক আপ ফর ইট। এবং আমি তখন বিশেষ করে অনেক মেয়েদের সাথে কথা বলতাম, এবং আমার স্টুডেন্টসদের মধ্যে কিন্তু অনেক মিলিটারি অফিসিয়ালসরা ছিল, কাস্টম অফিসার্সরা ছিলেন, এনজিও ওয়ার্কার্সরা ছিলেন, তাদের মধ্যে কিন্তু এটা ভীষণ ভীতি ছিল যে আবার তালেবানরা এসে তাদেরকে ফেরত নিয়ে যাবে, আগের জায়গায় ফেরত নিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ওদের একটা ভীষণ ভীতি ছিল সে, এবং ওই মানে যে, এবং যেহেতু ওদের মধ্যে অনেক ইয়াংস্টার্সরাও ছিল সেই জেনারেশনের মধ্যে, মানে আমি দেখেছি, এবং যেহেতু আমি অনেকগুলো উইমেন নেটওয়ার্কের সাথেও জড়িত আছি, সেখানে আমি দেখেছি যে দেখতে পারি যে তাদের মধ্যে ওই মানে স্বাধীনতার ব্যাপারটা বিরাটভাবে কাজ করে। এখন এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আফগান জনগোষ্ঠী কিন্তু প্রচণ্ডভাবে একটা, যেটা আমরা বলি না যে খুব স্বাধীন একটা জনগোষ্ঠী, তাদের মধ্যে স্বাধীনতা বোধগুলো আছে। আমি মনে করি না যে কোনো পার্টিকুলার লেবাস মানুষের মানে একটা মাপকাঠি হতে পারে, যে আধুনিকতার পরিচায়ক হতে পারে, হ্যাঁ সেটা আমি মনে করি না। হ্যাভিং সেড দ্যাট, মানে তার কতটুকু ভয়েস আছে, সে কতটুকু কথা বলতে পারে, মানে ভয়েস বলতে আমি বোঝাচ্ছি যে তার কতটুকু দৃশ্যমান হয়েছে তাদের সেই অগ্রগতি, হ্যাঁ সেই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, আপনাদের কাছে আবার ফেরত আসছি একটু পরেই, দর্শক সঙ্গে থাকবেন আশা করি।
দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনার কাছে। আধুনিকতা নিয়ে প্রশ্ন এরই মধ্যে উঠেছে, যেমন উঠেছিল প্রশ্ন আগে যে যারা চেরিওকি মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী ছিলেন তারা আধুনিক, নাকি যারা তাদেরকে নির্বিচারে হত্যা করলেন তারা আধুনিক। আজকে তালেবান একটা নতুন রূপে হয়তো আবারও ক্ষমতা নিচ্ছে এবং সেখানে প্রশ্ন আসছে নারীদের অধিকারের কি হবে, মেয়েরা স্কুলে যেতে পারবে কিনা ইত্যাদি। তালেবানের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ইসলামকে ভিত্তি করে তাদের যে আফগান সংস্কৃতি তারা সেটাকে ধারণ করবেন। এখন এখানে যে অবস্থাটা হতে যাচ্ছে সেখানে আসলে এই অধিকারগুলোর প্রশ্নর কি ধরনের সমাধান হবে? এটা ধন্যবাদ আপনাকে আবার। আসলে এটা সমাধান যে বলছেন, তারা যদি ইসলামিক রাষ্ট্রকে এক্সাম্পল হিসেবে নিতেই চায়, যেটা তারা দাবি করে, তার পাশে ইরান আছে। ইরানে ইসলামিক রেভলিউশনের পরে আপনি দেখেন না, ইসলামিক ওখানে মেয়েরা সায়েন্স পড়ে, মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হেজাব পড়ে, কিন্তু ওই সায়েন্স বিজ্ঞান চর্চা, জ্ঞান বিজ্ঞানের চর্চা পুরোটাই করছে। তো কাজেই আপনি ইসলামিক কালচারের সাথে তো আপনার জ্ঞান বিজ্ঞান চর্চার সংঘাত নাই। এই সংঘাতটা আর্টিফিশিয়ালি তালেবানরা আগের বার তৈরি করেছিল, অ্যান্ড দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স অফ ইট। এবং সেই জায়গায় আজকে তারা যে কথাগুলি বলছে, একটু আগে ক্রিশ্চিয়ান আমানপুর জিজ্ঞেস করছিল ওই সালেহিনকে যে আপনি যে কথাগুলি বলছেন, আমি আফগানের আর কাবুলের একটা মানুষ হলে আমি আপনাকে কেন বিশ্বাস করব? কথাটা তো যুক্তিসঙ্গত। আমি কেন বিশ্বাস করব? আপনার রেকর্ড তো খারাপ, আপনি ফ্লগিং করতেন, মানুষকে বেত মারতেন, হাত কেটে দিতেন, এখন যে একই কাজ করবেন না তার গ্যারান্টি কি আছে? তখন সে বলেছে যে, সে কতগুলো এক্সাম্পল দিয়েছে, কথাগুলো একেবারে অযৌক্তিক না। সে বলছে দেখেন, আমরা যদি রেট্রিবিউশনে যেতাম তাহলে হামিদ কারজাই তো শহরেই আছে, আমরা তো তার গায়ে টাচ করি। ওখানে আবদুল্লাহ আছে, আমি তো তার গায়ে টাচ করি, কাজে আমরা সেটা করব না। কারণ এবং এটাও বললো যে যদি গনি সারেন্ডার করতো তাকে আমরা হয়তো কিছু করতাম না, কিন্তু যুদ্ধ করতে গেলে তো সেটা ভিন্ন বিষয়। এখন আমি এগুলি সবই যুক্তির কথা, তাত্ত্বিক কথা, কিন্তু আফগানিস্তানে আগামী কয়েকদিনের মধ্যে, 1-2 সপ্তাহ বা মাসখানেকের মধ্যে তালেবানকে ডিসাইড করতে হবে তারা কোন রাস্তায় যাবে। কারণ তাদের সেই রাস্তা নির্ধারণ করার উপর, যেটা প্রফেসর বললেন, আমিও প্রফেসর আমিনা মহসিন বললেন, আমিও একমত। আফগানিস্তানে একটা নতুন প্রজন্ম এসছে এবং এই প্রজন্ম, আপনি প্রশ্নটার পাল্টা জিজ্ঞেস করেছিলেন ওনাকে, এই প্রজন্ম যদি এসে থাকে তাহলে বিমানবন্দরে যেগুলো দেখছি এটা কি? হ্যাঁ, বিমানবন্দরে এখন একটা ভয়ার্থ পরিবেশ। এটাও তো ঠিক যে মানুষ শঙ্কিত, অনিশ্চিত অবস্থা, এবং এত বড় একটা যুদ্ধ হয়নি, সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু এটা তো একটা সংঘাতময়, একটা বিধ্বংসী যুদ্ধ হতে পারে। এই একটা প্রেক্ষাপট থেকে মানুষজন শঙ্কিত হবে, মানুষজন পালাবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক বলে ধরতে হবে। এবং সেই জায়গায় এটা স্মল পিকচার আমি বলবো, যদিও দুর্ভাগ্যজনক, কিন্তু বড় পিকচার যেটা আসবে, এয়ারপোর্টে কয়েক হাজার লোক গেছে, কিন্তু আফগানিস্তানে একটা তরুণ প্রজন্ম, যাদের জন্ম 2001 সালে, তারা 20 বছর বয়সী তরুণ, তারা প্রযুক্তির সাথে পরিচিত, তারা আধুনিকতা বলতে আমি এখানে কোয়ালিফাই করে দিচ্ছি, আপনি নর্মাল লাইফ যেটা আজকে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যে জিনিসগুলোকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই, সেই স্বাভাবিক জিনিসগুলোর সাথে তারা পরিচিত। এখন তালেবান সরকার ক্ষমতায় আসুক আর যে সরকারই আসুক, তাদেরকে আপনি তরুণ প্রজন্ম, আফগানিস্তানে প্রায় 55 বা তারও বেশি জনগোষ্ঠী কিন্তু তরুণ, এই তরুণ জনগোষ্ঠীকে বাদ দিয়ে তাদের ইচ্ছা প্রতিফলন না ঘটিয়ে আপনি শাসন করতে পারবেন? চেষ্টা করতে পারবেন, কিন্তু তারা তো 2 দিন পরে বিদ্রোহ করবে, এবং বিদ্রোহ করলে সেখানে এতে ঘি ডালবার লোকের তো অভাব নাই। তো কাজেই আমার ধারণা এই একটা বিষয়ের প্রতি তাদেরকে খেয়াল রাখতে হবে, তারা বাধ্য হবে আমার ধারণা। দ্বিতীয় যেটা হচ্ছে, যেটা বলছিলাম, যে চারদিক থেকে আপনি পাকিস্তান, চীন, ইরান, রাশিয়া, এই দেশ, 4টা দেশ তাদেরকে এখন কিন্তু ফ্রেমে ফেলেছে এবং তাদেরকে বলা হয়েছে স্পষ্ট করে, চীন বলেছে যে তোমরা কোনো সন্ত্রাসবাদীকে জায়গা দিতে পারবা না, এই গ্যারান্টি আমরা চাই। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ব্রিটেন গতকালও বলেছে যে দরকার হলে আমরা আবার যাব, এবং রাশিয়ানরাও কিন্তু একই জিনিস চায়। সকলেরই কিন্তু কনসার্ন হচ্ছে আফগানিস্তান যেন সন্ত্রাসবাদী জায়গায় রূপান্তরিত না হয়। তালেবান যে রাস্তায় গতবার হেঁটেছিল তার কনসিকুয়েন্স হিসাবে আল কায়দা তৈরি হচ্ছে। এবার যদি তারা আবার সেই রাস্তায় হাঁটে, আল কায়দা হবে না, তো আল কায়দা স্কোয়ার হবে। তো কাজে সেই রাস্তা থেকে তাদেরকে সরে আসতে হবে, এবং সরে আসলে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা এখন আছে, যেটা আগে ছিল না।
কাজেই এখন কিন্তু আপনার আইসিসি আছে, আজকে অনেক আন্তর্জাতিক সংস্থা আছে যেগুলোতে তাকে ধরা যেতে পারে। তো কাজে আমার ধারণা পৃথিবী বদলেছে, আফগানিস্তানের অভ্যন্তরের বাস্তবতা বদলেছে, তালেবানরা কতটা বদলাবে সেই প্রেক্ষাপটে সেটা হয়তো আমরা দেখবার জন্য আরো 2-1 সপ্তাহ অপেক্ষা করতে হয়তো। আমার মনে হয় দেয়ার আর এনাফ ইনসেন্টিভস ফর তালেবানস টু চেঞ্জ। কারণ এবার যদি আপনি লক্ষ্য করেন, তালেবানরা কিন্তু যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার আগে কূটনৈতিকভাবে কিন্তু তারা জয়ী হয়ে গেছে। তারা 2020 সালের ফেব্রুয়ারি মাসে গনি সরকারকে তারা আইসোলেট করে ফেলেছে। তো সেই জায়গায় তাদের আমি কূটনৈতিক উৎকর্ষতাটার প্রশংসা না করেই পারছি না। যারা এই পরিমাণ, এবং চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, শুধু ভারতের সাথে তাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি, কিন্তু ইতিমধ্যে যোগাযোগ হচ্ছে বলে খবরাখবর পাচ্ছি। এই পরিমাণে পাওয়ার্স গুলোকে যারা ম্যানেজ করছে তারা একেবারে বুদ্ধিহীন হলে মানে এটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে তারা হয়তো সেই রাস্তায় আর হাঁটবে না। জি, অনেক ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনার কাছে আসতে চাই। যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মুজাহিদিনদের তৈরি করা হলো, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বলুন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই এর অবদান ছিল, এবং অনেকে বলে থাকেন পাকিস্তানি সৈনিকরা সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুজাহিদিনের বেশে। তখন যে ইসলামের একটা ব্যাখ্যা তারা সেখানে দিয়েছিলেন, এবং খুব কট্টর একটা ব্যাখ্যা, সেটা তো এই পাকিস্তানের আইএসআইদের হাত ধরেই সেখানে যাওয়া। এখন কি এই যে আশেপাশের যে সাহায্য বা নিয়ন্ত্রণ তালেবানের উপরে আগে ছিল, তার একটা পরিবর্তন হয়েছে বলে মনে করেন আপনি? আমার যদি পার্সোনাল মানে আমি যা অবজার্ভ করে আসছি, আমি তো মানে এখনো আমার টেলিভিশন চলতেছে, আমি তো রাতে 2টো পর্যন্ত দেখি কি লেটেস্ট কি। সোহেল শাহিনের মতো যে লোকটা যে কথা বলে, ও তো শিক্ষিত, কিন্তু কাবুল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে এবং এই সরকারের সাথে সে ছিল। তাই ওই মানে আমি জাস্ট বলছি যে 2001-এর বা 1994-এ যে তালেবান মাদ্রাসার ছাত্র মোল্লা ওমরের পিছনে 50 জন নিয়ে শুরু হয়েছিল, সেটা কিন্তু নাই। আপনি দেখেন 20 বছরে দুনিয়া পাল্টে গেছে, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। আমি আজকেই বাসায় কথা বলছিলাম, এবং যে এই পাকিস্তান টেলিভিশনে যে মেয়েগুলো এবং মহিলারা অ্যাঙ্কর হিসাবে কাজ করছে, তাদের বেশভূষা দেখে তো আমি দেখিনি পাকিস্তান টাইমে, মানে আরও আগে। 20 বছরে সব চেঞ্জ হয়ে গেছে। ইরানের কথা বললাম, আমি ইরানে 2 বছর আগে গিয়েছিলাম, আমি তো একটা ধারণা নিয়ে গেছিলাম, কিন্তু আমি ওখানে যে দেখলাম যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মেয়েরা গাড়ি চালিয়ে বের হয়, এবং 41% ওয়ার্কফোর্স কিন্তু ইরানে মহিলারা। হ্যাঁ, তাদেরও হিজাব আছে, সব কিছু আছে, বাট মহিলারা। প্রথম দিকে দে ওয়ার ভেরি স্ট্রিক্ট, তারপরে দে ফাউন্ড যে এই মেয়েদেরকে ইয়ে না করলে পরে তারা আগাবে না। যদিও ইরান কালচারালি অনেক রিচ কান্ট্রি ফ্রম লং টাইম। এখন এইখানে যে আপনি যেই প্রশ্নটা করেছেন, আমি কিন্তু অনেক তফাৎ দেখছি। এই কিছুক্ষণ আগে আমি বিবিসিতে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বারবার দেখাচ্ছে, বিবিসিতে আমি মেয়রের ইন্টারভিউটা দেখলাম, কাবুল মেয়রের, এবং সে বলছে, জিজ্ঞেস করলো যে আপনি কি এখনো মেয়র আছেন? বলে হ্যাঁ, আমি এখনো আছি, আর আই মেট দেম। তারা বলছে না, আপনি আপনার কাজ করেন। আজকে বিবিসিতে গতকালকে সন্ধ্যার সময় বিবিসিতে একটা বাংলাদেশি ছেলের ইন্টারভিউ শুনলাম, আমি জানি না হুমায়ুন কবির আপনি শুনছেন কিনা, এবং সে বলছে যে কালকের থেকে আমরা অফিসে যাচ্ছি, কারণ আমাদেরকে বলা হয়েছে ইউ হ্যাভ টু গো টু ইউর অফিস অ্যান্ড ইউ ফাংশন নর্মালি, এবং সেভাবে তারা যাচ্ছে। আগামীকাল না, আজকে আপনার রাশিয়ান অ্যাম্বাসাডার, 4টা দেশ থেকে ফুল ফ্লেজের এম্বাসি কিন্তু ওখানে আছে, তারা নড়াই নেই। রাশিয়ান অ্যাম্বাসাডার দিমিত্রি জাখব, বা ওটাকে বলে যে ইয়াখব, হোয়াট এভার, সে যাচ্ছে কিন্তু তালেবানদের সাথে কথা বলার জন্য কালকে, মানে আজকে। সেই রাশিয়া যদি তাদের সাথে কথা বলে, তার মানে একটা বড় ধরনের ব্রেক থ্রু। এবং আমি এটা মনে করি যে এই কথাবার্তা হয়তো গভর্নমেন্ট ফর্ম হলে আমরা দেখব যে রাশিয়া, চীন রেকগনাইজ করেছে, তারপর হয়তো ইরান করবে, তারপর পাকিস্তান হয়তো সরাসরি করবে, এবং অনেক দেশে অলরেডি ডিফেক্টো রিকগনিশন তো হয়েছে।
আপনি চিন্তা করেন দোহাতে একটা অফিস আজকে 4 বছর থেকে একটা অফিস লেগেছে, পলিটিক্যাল অফিস, এবং যুক্তরাষ্ট্র সেখানে এখনো কথা বলছে। তো কাজেই তাদেরকে পরিবর্তন হইতে হবে। এখন কথা হচ্ছে যে ওই 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 এই প্রজন্মের মেয়েরা বোরখার মধ্যে গিয়ে ইউনিভার্সিটিতে যাবে না বোরখা ছাড়া মিনি স্কার্টে যাবে, দ্যাট ইজ দি কোশ্চেন। তো প্রবলেম ইজ প্রত্যেকটি দেশের একটা কালচার আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে, আমি তো জানি না, আমেনা মহসিন বলতে পারবেন, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় 50% মেয়েরা হিজাবে, মেবি মোর দেন দ্যাট। এগুলো কি কালচারাল এভলিউশন। এখন উনি যেটা বললেন যে যেটা দেখার বিষয় হবে যে মেয়েরা ইউনিভার্সিটি যেতে পারছে কিনা, তারা লেখাপড়া করতে পারছে কিনা, তারা স্কুলে যেতে পারছে কিনা, তারা যে ওয়ার্ক ফোর্স হিসেবে কাজ করছিল সেখানে উইথ সাম রেস্ট্রিকশন হয়তো, বাট ইট মাইট ইজ। কারণ তালেবানদেরকে এই বর্তমান যদি বলি তালেবান 2, তারা তো একটা জিনিস দে হ্যাভ রিয়েলাইজ যে এই যে মারটা খেলো গত 20 বছর, হোয়াট ওয়াজ দ্য রিজন? একটা হচ্ছে দে আর অ্যালাইন উইথ টেররিস্ট গ্রুপ। দ্বিতীয়টা হচ্ছে এই কট্টরপন্থী তারা যেগুলো করেছে সেগুলো বিশ্বব্যাপী দেখানো হয়েছে। এখন ব্যাপারটা হলো যে আমি কিন্তু অনেক পরিবর্তন দেখছি এদের মধ্যে। না হলে আপনি আজকে চিন্তা করেন, আপনি আশরাফ গানির কথাই বাদই দিলাম, শুনছি যে আশরাফ গানির 3-4টা বাক্স নাকি পড়ে গেছিল টাকা পয়সা। হ্যাঁ, বাট আশরাফ গানির কথা হাসছে, ডেফিনেটলি ইউ রেড ইট। আশরাফ গানির কথা বাদই দিলাম, ওইরকম যদি হতো তাহলে বারবার কিন্তু তাদের হায়ারার্কি থেকে বলতো না যে কাবুলের গেটে বসে থাকো, না বলা পর্যন্ত ঢুকবে না, ঢুকলে পরে কোনো ধরনের রিপ্রাইজাল নেবে না, কারোর বাড়িতে যাবে না, কারোর প্রপার্টি করবে না। এখন পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট আসেনি। হ্যাঁ, লোকজন ভয়ে ঘরের মধ্যে বসে আছে, মেয়েদেরকে বলছে সুরক্ষিত জায়গায় চলে যাও, কোনো ফাইট হয়নি। আমি এই যে কিছুক্ষণ আগে বিকেলবেলা আমি CNN এর যে মহিলা সাংবাদিক, তাকে দেখলাম যে সে হিজাব টিজাব পড়া, এবং সে বলতেছিল যে এর চাইতে শান্ত পরিবেশ কাবুলে কখনো দেখা যায়। আমরা এখনো বলতে পারবো না, ইটস ভেরি ফ্লুইড। কালকে হয়তো আমার মনে হয় যে একটা সরকার প্রধান বা সরকার ফর্ম হওয়ার বিষয় আছে, সেটা ইনক্লুসিভ হওয়ার কথা। ইনক্লুসিভ হবে, নাহলে আবদুল্লাহকে এতদিন ধরে টলারেট করতো না তারা। আবদুল্লাহ ওয়াজ নর্দার্ন অঞ্চলের সেকেন্ড ম্যান ছিল যখন তারা ফাইট করছিল তালেবানদের সাথে। হ্যাঁ, আহমদ শাহ মাসুদের নাম্বার 2 ম্যান। তো তাকে তারা টলারেট করছে, এবং শোনা যাচ্ছে যে আবদুল্লাহ মে রিটেইন সাম পোস্ট ইন দ্যাট নিউ গভর্নমেন্ট ফ্রেমওয়ার্ক, উই ডোন্ট নো। আমি তো দেখছি যে কিছুটা পরিবর্তন হবে, কিছুটা প্রথম দিকে আপনি মানে এক্সট্রিম শরিয়া ল এগুলো শুনবেন, কিন্তু ওরা তো বারবার বলছে যে আমরা এখন পর্যন্ত উই হ্যাভ নট ডিসাইডেড যে কি ফর্মে দ্য ইসলামিক শরিয়া উড বি ইম্পোজড। বারবার বলছে, কিন্তু এই আমি সোহেল শাহিনের মুখে বারবার শুনছি যে এটা গভর্নমেন্ট হওয়ার পরে উই উইল ডিসাইড কতটুকু যাব না। কারণ তাদের এখন ব্যাপার হচ্ছে যে ইনভেস্টমেন্ট আসতে হবে। এত বছর কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আসে নাই, অ্যান্ড বিগেস্ট ইনভেস্টার ইজ চায়না। চায়না আজকে বলেছে ভাই তোমরা মডারেট ফর্মে ইসলামিক রাষ্ট্র বানাও, বিকজ তাদের উইগুরের প্রবলেম আছে। দেয়ারফোর চায়না ইজ সিটিং উইথ ব্যাগ, সিপ্যাক নিয়ে বসে আছে যে রেলওয়ে লাইন কানেক্ট করবো। রাশিয়া ইজ অলরেডি ইনভেস্টিং ইন তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান পাইপলাইন, $25 বিলিয়ন ইনভেস্টমেন্ট। তাদেরকে কিন্তু চেঞ্জ হইতে হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ অধ্যাপক আমেনা মহসিন, আপনার কাছে ফিরে আসি। 40 বছর যুদ্ধ দেখলো আফগানিস্তান, সেখানে নানান বিদেশি শক্তির খেলা আমরা দেখেছি। এখন বলা হচ্ছে তালেবানরা সম্পূর্ণভাবে আফগানিস্তানের মানুষকে নিয়ে সরকার গঠন করতে চায়, তাদেরকে নিয়ে সামনে এগোতে চায়। কতটুকু বাস্তবভাবে এবং যুদ্ধের সমাপ্তি আসলে আফগানিস্তান দেখতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি মনে করি না যে ওখানে একেবারেই যে কোনো কনফ্লিক্ট সোসাইটিজে মানে আমাদেরকে ধরে নিতে হবে যে আফগানিস্তানের এটা একটা কনফ্লিক্ট সোসাইটি। পোস্ট কনফ্লিক্ট সিনারিও কখনই কিন্তু একটা ক্লিন স্লেট থাকে না। এখানে অনেক ধরনের ফ্যাকশনালিজম থাকে, অনেক ধরনের দ্বন্দ্ব থাকে, এবং সেই দ্বন্দ্বগুলো হবে। কারণ তালেবানের আমরা কথা বলছি, কিন্তু তালেবান ইজ নট এ ইউনিফাইড ফোর্স।
এখানেও কিন্তু অনেক ধরনের ফ্যাকশনালিজম আছে। এবং আমি তো আপনি কি প্রথম এখানে আমি শুধু না, এখানে অ্যাম্বাসেডর হুমায়ুন বলেছেন, শাখাওয়াত ভাই যে জিনিসটা পয়েন্ট আউট করেছেন যে মানে ইট ইজ লাইক ভেরি ডিফিকাল্ট, ইট ইজ মানে এটা একটা এমন জায়গা যেটা আপনি ঠিক এটাকে আপনি যেটা যদি আমি বলি যে আপনি রুল করবেন, গভর্ন করবেন, সেটা কিন্তু না। মানে প্রত্যেকটা ট্রাইবেরই কিন্তু নিজস্ব একটা অটোনমি থাকে, সেই জায়গাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আপনি যদি সেই এবং এই তালেবান কতটুকু অ্যাকোমোডেটিভ হবে সেটা একটা বড় ব্যাপার। এবং এটা কোর ভ্যালু, কোন ভ্যালু সিস্টেমের আন্ডারে তারা অপারেট করবে। দেখেন এখানে আমি এটা না বলে পারছি না, যেটা বলা হচ্ছে যে হ্যাঁ হেজাব পরে যাচ্ছে ইরানিয়ান মেয়েরা, ফাইন, কিন্তু আমার কাছে যে জায়গাটা হলো, আমি প্রথমেই আপনাকে বলেছি যে না আমি কোনো ড্রেসকে তার আইডেন্টিটি মনে করি না, বাট সেটা কি সে নিজের ইচ্ছায় নিচ্ছে না তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এবং সেই জায়গাটা থেকে ধরেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়েরাই চাপ করে, কিন্তু সেটা তাদের স্বাধীনতা, এমন না যে রাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে সেটা তাদের ড্রেস কোড। কিন্তু আমরা তালেবানদেরকে দেখেছি তারা একটা কিন্তু মেয়েদেরকে ড্রেস কোড দিয়েছিল। আমি বলছি আগে যে আমরা যেগুলো আগে দেখেছিলাম, এবং সেটা কালো একটা বোরখা পরতে হবে। এখন সেই জিনিসটা যদি আবার পশ্চিমা বিশ্বে যখন ফ্রান্স বলে যে কেউ হিজাব পরতে পারবে না, সেটাও কি একই ধরনের একটা চাপিয়ে দেওয়া বিষয় না? কন্টেস্ট করছি না, সেটা কি আমি কন্টেস্ট করেছি, এগুলা নিয়ে আমাদের বহু লেখালেখি আছে। এবং আমি পশ্চিমা বিশ্বের ওটাকেও যেভাবে ক্রিটিসাইজ করছি, এবং আমি মনে করি সেটা তাদের সেকুলার স্পিরিটের বিরুদ্ধে, তাদের ডেমোক্রেসি নর্মসের বিরুদ্ধে, ঠিক সেভাবে যখন এখানে থেকেও যদি কিছু ইম্পোজ করে দেওয়া হয় সেটারও আমি বিরোধিতা করছি। সেই জায়গাটায় আমি বলছি যে সেই ফ্রিডমটা একজন নারীর থাকতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ছে, রাইট, বাট দে হ্যাভ দ্য অপশন নট টু ওয়্যার ইট। সে কথাটাই, এবং আপনি যেটা বললেন না যে একটা কালচার আছে, কালচার তো সব দেশেরই আছে, কালচার ইজ এভলভিং, we understand that, but সেখানে মানে that is something আমার মনে হয় let us not go into that debate, but আপনি যে প্রশ্নটা করছিলেন যে এটা কি তারা পারবে কিনা সেটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরসের উপরে। একটা তো হলো যে তারা কতটুকু তাদের অভ্যন্তরীণভাবে তাদের যে বিভিন্ন গোষ্ঠীগুলো আছে, তাদের বিভিন্ন ট্রাইবস আছে, তাদেরকে অ্যাকোমোডেট করবে। সেকেন্ড যেটা আসবে যে তারা, আমরা জানি যে তারা ইসলামের একটা কট্টর ইন্টারপ্রিটেশন নিয়ে আসে, সেই ইন্টারপ্রিটেশনটা কতটুকু ইম্পোজ করবে এবং অন্য গ্রুপগুলোকে কতটুকু তারা, কারণ মানে ইসলামেরও তো বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, তাই না? সো সেই জায়গাগুলো। আর আরেকটা জায়গা হলো যে কথাটা এখানে বড়ভাবে এসে যে হিউম্যান রাইটসের ব্যাপারগুলো, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারগুলো আছে, সেটা আমি মনে করি না যে আগের সরকার এগুলোর মধ্যে ছিল, তারাও সেটা করতে পারেনি বলে কিন্তু তালেবান আবার ফেরত আসতে পেরেছে। এবং এখানে ধরেন যেহেতু জিও ইকোনমিক্স একটা বড় ফ্যাক্টর, জিও পলিটিক্স বিরাট ফ্যাক্টর, হাউ দি নেগোশিয়েট, এবং মানে সেই জিনিসগুলো আমাদের দেখার ব্যাপার আছে। দেখেন ইন্ডিয়ার কথা উঠে এসেছে, ইন্ডিয়ার কিন্তু একটা বড়, ইন্ডিয়ার অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে এখানে, 300 কোটি ডলারের মতন বলা হচ্ছে। এবং ইন্ডিয়া মানে বিগত যে কাবুল সামরিক বাহিনী ছিল তাদের সাথেও কিন্তু অনেক কোঅপারেট করেছে, অনেক ধরনের তাদের এই এঙ্গেজমেন্টস ছিল। এবং এখানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ফ্যাক্টরগুলো কাজ করছে। সো আমার মনে হয় সবকিছুকে মাথায় নিয়ে আমাদের উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি।